ডু অর ডাই, আই উইল বি আ ডক্টর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাট যখন সেকেন্ড টাইম পরীক্ষা দিলাম, দেওয়ার পর যখন 5 মার্ক মাইনাস হচ্ছে, কি করব কিছু বুঝতে পারতাছি না। তো সব ভার্সিটি এক্সাম গুলো কাছে এসে পড়তেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। এ হচ্ছে বিপ্রদীপ সাহা, আমার প্রাউড স্টুডেন্ট। সে আমার গুচ্ছের যেই গত বছরের কোর্সটা ছিল সেখানে 751তম হয়েছে এবং সে একজন সেকেন্ড টাইমার। এটা একটা বড় ব্যাপার। আর তার ব্যাপারে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদেরকে আমি বলে রাখি। সে যখন আমার কোর্সে ছিল তখন আমাকে সে হোয়াটসঅ্যাপে মেসেজ করছিল যে ভাই দয়া করেন আমি যাতে আপনার ডিপার্টমেন্টেরই জুনিয়র হইতে পারি। সেকেন্ড টাইমারও আবার সে এই কথাটা আমাকে বলছিল। আর সো এই জিনিসটা আমি তোমাদেরকে জানাই দিতে চাই, সে আসলেই কিন্তু আইপিইতে পড়তেছে। এটা হচ্ছে একটা বড় আমার জন্য একটা প্রাউডের ব্যাপার। সেও মেডিকেল পরীক্ষার্থী ছিল, 2বার মেডিকেল দিছে, মেডিকেলে হয় নাই। সো তার গল্পটা আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। সে অনেক কিছু বলবে তোমাদেরকে। সো একটু তোমাদের যারা সেকেন্ড টাইমার আছে, তোমার যেই বন্ধু বান্ধব বা তুমি নিজেও যদি থেকে থাকো, এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং তাদেরকেও এই ভিডিওটা মেনশন করে দিতে পারো। সো শুরু করি। সো বিপ্রদীপ, আমি শুরুতেই তোমাকে একটা জিনিস বলতে চাই। একদম শুরুর যে জার্নিটা, যে তুমি চিন্তা করছো যে তুমি সেকেন্ড টাইম দিবা, বা সেকেন্ড টাইমের একটু আগে যদি আমরা যাই, যে তুমি মেডিকেলের জন্য প্রস্তুতি নিছিলা, হ্যাঁ। সো সেই সময়টাতে আসলে মেডিকেলে দেখলা যে তোমার আশানুরূপ ফলাফল আসে নাই। সো এই জায়গাটাতে তোমার থিঙ্কিং কেমন ছিল এবং তুমি ফার্স্ট টাইমে আসলে এই জিনিসগুলো কীভাবে কাভার আপ করছো, যে তোমার যে প্রথমে কোথাও চান্স হয় না, এই জিনিসটা একটু তুমি তাদেরকে করতে পারো। ফার্স্ট টাইম মেডিকেলের যারা এক্সপিরিয়েন্স থাকে, তাদের যদি কোনো কারণে মেডিকেল মিস হয়, তাদের কাছে একটাই অপশন থাকে যে আমি সেকেন্ড টাইম মেডিকেলে দেবো। মানে তারা পেশনেট থাকে, তো তাদের কাছে অন্য কিছু মনে থাকে না। তো সে কারণে ভার্সিটি আমি সিরিয়াসলি নিই নাই, যার কারণে আমার চান্স সবগুলো ছুটে গেছে আমার নিজের দোষে। যেহেতু মেডিকেলের ব্যাপারটাই তোমার মাথায় ছিল, সো মানে অন্য কিছু আর মাথায় আসে না। মানে ডু অর ডাই, আই উইল বি আ ডক্টর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাট যখন সেকেন্ড টাইম পরীক্ষা দিলাম, দেওয়ার পর যখন 5 মার্ক মাইনাস হচ্ছে, তখন আমি আসল রিয়েলিটিটা বুঝতে পারছি যে আমার সাথে কি হয়েছে এবং আমি কি ভুল করছি। তখন তো 2 দিন 3 দিন আমার মানে কি করব কিছু বুঝতে পারতাছি না। তো সব ভার্সিটি এক্সামগুলো কাছে এসে পড়তেছে। তো একটা জেদ ছিল যে বায়োলজি রিলেটেড কিচ্ছু পড়বো না। মানে মেডিকেল স্টুডেন্টের তো মেডিকেল না হওয়ার পরে তাদের বিএমবি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, এটা হচ্ছে তাদের মেন টার্গেট। বাট আমি বায়োলজি রিলেটেড কিছু পড়বো না। তো যার জন্য আমার মেন টার্গেট যে অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং। কারণ কেউ যাতে আমাকে কিছু বলতে না পারে যে আমি সিদ্ধান্ত ভুল নিচ্ছি। আমি তাদের বলতে চাইলাম যে আমার সিদ্ধান্তই আমি ঠিক, তোমরা সবাই ভুল। তো তখন আমার কাছে লাস্ট অপশন ছিল জিএসটি, এবং এটার জন্য আমার যা করা প্রয়োজন ওই 2 দিনে, একদিন তো আমি নিজেই ভেঙে পড়ছিলাম, আরেকদিন আমি রোডম্যাপ রেডি করে দেন আমি কাজ শুরু করে দিলাম। কারণ তুমি যত ওয়েট করবা তত তোমার হাত থেকে সময় চলে যেতেছে। আচ্ছা, তো সে মূলত মেডিকেলেই তার মানে মেইন উদ্দেশ্য ছিল। তো যাই হোক, তো তুমি যে মেডিকেলে যে তোমার চান্সটা মিস হইলো, সেই ক্ষেত্রে তোমার থিঙ্কিং লেভেলটা কেমন ছিল? যে আমি এই মুহূর্তে যেহেতু একটা ফেইলিওর আমার সামনে আসছে, সো এখন আবার ভার্সিটির জন্য প্রস্তুতি নেওয়া, নতুন করে আবার ম্যাথগুলা করতে পারবো কিনা, এই জিনিসগুলো অবশ্যই কাজ করছে। তো তুমি এই জিনিসটা কিভাবে ওভারকাম করছো যে ইয়েস আমি পারবো, আসলে আমি চেষ্টা করলে পারবো? আমার কোশ্চেন ব্যাংক যখন আমি প্রথমে সলভ করা শুরু করি, আমি বই পড়ার আগে কোশ্চেন ব্যাংকে হাত দিই। আমি দেখতে পেলাম যে মেডিকেলের প্রিপারেশন নেওয়া আমার ভুল হয় নাই, কারণ আমার বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, থিওরি, এখানে আমি সবচেয়ে বড় প্লাস পয়েন্ট পাইতেছি। এবং আমার হাতে 2 মাসের মতো সময়, 2 মাসের উপরে সময় ছিল যে আমি ম্যাথ এবং সেকেন্ড টাইমের কাহিনী, যে আমি ম্যাথ আর ফিজিক্স নিয়ে কাজ করি। আচ্ছা আচ্ছা। তো এই কাজ করার জন্য যেহেতু আমি 2 মাসের বেশি সময় পাইলাম, আর ওটা আমার প্লাস পয়েন্ট, তার মানে আমি এটার সাথে আরো কিছু যোগ করি। আচ্ছা আচ্ছা। তাই আমি এভাবেই আমার রোডম্যাপটা সাজিয়ে আমি ডু অর ডাই ম্যাচ। আচ্ছা আচ্ছা, তো এই ব্যাপারটা হচ্ছে কি যে সময় বেশি নেওয়া যাবে না। যেহেতু তোমরা যারা মেডিকেল, যেমন এখন মেডিকেল কালকে হয়তো রেজাল্ট দিবে, হ্যাঁ কালকে রেজাল্ট দেওয়ার পর আমি মনে করি তুমি বড়জোর একদিন সময় নষ্ট করতে পারো। হ্যাঁ, একদিন অথবা স্বপ্নটা শেষ, অথবা 2 দিন, তার 2 দিন হওয়া যায়। হ্যাঁ, খারাপ লাগতে পারে তোমার, এটা স্বাভাবিক অ্যাজ এ হিউম্যান বিহেভিয়ার, যে তোমার আসলে খারাপ লাগাটা খুবই খুবই নর্মাল। হ্যাঁ, বাট যেমন বিপ্রদীপ এই জায়গায় একটু বুদ্ধিমান ছিল। হ্যাঁ, বুদ্ধিমান না হলে তো আর চান্স পাইতো না, তাই না? সো সে কিন্তু দেখো মাঝখানে সময় নষ্ট করে নাই, সে সাথে সাথে থিঙ্ক করছে যে কি করা যায়। আচ্ছা, সো এই যে জায়গাটাতে আমি তো আসলে তখন জিএসটি নিয়ে কাজ করতেছিলাম। সো এই মানে তোমার যে পিরিয়ড, যে তুমি প্রস্তুতি নিচ্ছিলা, সেকেন্ড টাইম দিচ্ছিলা, হ্যাঁ, সো তুমি হঠাৎ করে আমার কোর্সটা কোত্থেকে পাইলা, বা তুমি আসলে এইটা সম্পর্কে কীভাবে জানছো, অথবা এখানে আসার মেইন যে পারপাস সেটা কী ছিল, সেটা যদি একটু বলে দাও। মূলত ভাইয়ের ভিডিওগুলো আমি অনেক আগে থেকেই ফলো করতাম। ভাই কিন্তু অনেক আগে থেকেই ভিডিও আপলোড করতো বিভিন্ন বিষয় নিয়ে, ছোটোখাটো বিষয় নিয়ে খুব সুন্দর হয়। মানে অ্যাডমিশন স্টুডেন্টের এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন কাউন্সিলিংয়ের। আমি যা মনে করি যে আমাদের ভার্সিটিতে যেমন একজন সাইকোলজিস্ট থাকে, আমি মনে করি বড় বড় যে অ্যাডমিশন কোচিং সেন্টার, তাদেরও একজন সাইকোলজিস্ট রাখা উচিত ফর অ্যাডমিশন স্টুডেন্ট।
তো ভাইয়ের ভিডিওগুলো দেখতাম, দেখার পর একদিন দেখলাম যে ভাই কোর্স লঞ্চ করলো। তো কোর্স লঞ্চ করার পরে চিন্তা করলাম আচ্ছা কোর্সটা নেই। পরে কোর্সটা নিলাম, নেওয়ার পর দেখলাম ভাইয়ের ক্লাসগুলো খুব শর্ট টাইম, কারণ শর্ট টাইম ক্লাস তোমার এখন সবচেয়ে ইমপ্রুভ করবে, কারণ তোমার এখন স্কিপ করতে হবে আর যেটা করবে এটা যাতে ভুল না হয়। আচ্ছা আচ্ছা, মানে ওই যে দেখা যাচ্ছে যে তোমার বড় বড় স্মার্ট বোর্ডে 6 থেকে 7 ঘন্টা ক্লাস করাচ্ছে, বেসিক ধরে ধরে টাইনা টাইনা দেখাচ্ছে যে একটা বিন্দুতে 2টা ভেক্টর কাজ করে। তো এই ধরনের ক্লাসগুলো আসলে এই মুহূর্তে তোমার করার মতো সময়ও নাই। আর তুমি এতদিন যা পড়ছো মোর এনাফ, তোমার বেসিকটা আসলে যা তৈরি হওয়ার ওই জায়গায় হয়েছে। তুমি এখন হচ্ছে ধরো তুমি এতদিন একটা হচ্ছে তুমি তামাকে তুমি হচ্ছে কি কি বলা যায় যে তুমি পিটায়া একটা শেপে নিয়ে আসছো, মনে করো যে একটা তুমি দাউতে হচ্ছে তুমি বটিতে তুমি রূপ দিছো আর কি। তো এখন তোমার কাজ হচ্ছে দাঁড়ানো, হ্যাঁ, ধার দিবা, ধার না দিলে তো তোমার কাটবে না, তুমি যুদ্ধের ময়দানে যাবা, তুমি এটা নিয়ে তো কাটতে হবে। তো তুমি যা বেসিক বা ভিত্তি যেটা তুমি তৈরি করা, সেটা তুমি যেই টাইপের স্টুডেন্টই হও তুমি তৈরি করে আসছো ভাই। তোমার এখন কাজ হচ্ছে যে ভাই আমি পরীক্ষার হলে 100টা এমসিকিউ ধাম করে কীভাবে দাগায় দিয়ে আসতে পারি, এটার জন্য আমার যতটুকু এই মুহূর্তে দরকার ততটুকুই পড়বো। আমি ওই 6-7 ঘন্টা 8 ঘন্টার ক্লাস করলে তো আমার এমনিই তো তোমার 1 মাস চলে যাবে, তো বাকি সময়টুকু তুমি কি করবা? আচ্ছা, তো বিপ্রদীপ, জিএসটির তো মোটামুটি স্বাস্থ্য বের হয়ে আসছে, তারপর দেখা যাচ্ছে যে তোমার কিছু কিছু বিশ্ববিদ্যালয় বের হয়ে আসছে, ওরা হচ্ছে অনেকটা ব্যাড লাক বলা যায়, কারণ ওরা আসলে গুচ্ছতে সাস থাকার কারণে দেখা গেছে কি অনেকে মেডিকেলের প্রস্তুতি নিয়েও কিন্তু গুচ্ছে একটা ভালো একটা রেজাল্ট করতে পারতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মেডিকেলের প্রস্তুতি নিয়ে আসলে ওইটা বলা যায় না যে সে মেডিকেলের প্রস্তুতি নিছে সে এখন সাস্টে চান্স পাবে, এটা শুরুতে ইনিশিয়ালি বলা যায় না। এটার জন্য দরকার একটা প্রি প্ল্যান অথবা অন্যরকম একটা প্রস্তুতি তোমার দরকার। সো আমি তোমার কাছে এইটা বলতে চাই যে যারা এই মুহূর্তে গুচ্ছে আছে, মনে করো যে 17টা ইউনিভার্সিটি এই মুহূর্তে আছে, তো 17টা ইউনিভার্সিটি আসলে তোমার কি মনে হয় এগুলাকে ছোট করে দেখা উচিত কিনা? এগুলা গুচ্ছ থেকে কয়েকটা ইউনিভার্সিটি বের হয়েছে বলে আমি বাকিগুলোতে দিব না, ব্যাপারটা কি এইভাবে থিঙ্ক করা উচিত, নাকি এইটা চিন্তা করা উচিত যে সাস্টে মানে গুচ্ছের সবাই সাস্টে চান্স পাইতো? এই ব্যাপারটা কিন্তু সিওরিটি নাই। না, তুমি যে টপ স্টুডেন্ট আছো, হ্যাঁ, তুমি যে সাস্টে চান্সই পাবা এই জিনিসটা তো তুমি আগে থেকে জানো না। না, তাই বলে তুমি সময় 1000 মানে প্রথম 1000 মেরিটের স্টুডেন্টই কিন্তু সাস্টে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাইছে, হ্যাঁ, এবং তার মধ্যে সব শেষ, এবং পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং 1000 এর মধ্যে শেষ। এখন যারা চিন্তা করছে সাস্ট বের হয়ে গেল, জগন্নাথ বের হয়ে গেল, এখন পরীক্ষা দিব না, সে কি এটা বোকামি করবে না? সে মানে পরীক্ষা না দিয়ে কোথাও চান্স পাইলো না, আর এদিকে 17টা ইউনিভার্সিটি আছে, সো ওই 17টাতে যদি এক্সাম না দেয় এটা কি বোকামি হবে কিনা, তোমার কাছে কি মনে হয়? অবশ্যই ভাই, কারণ আপনি আপনার একটা ভিডিওতে বললেন যে কিলো রোড কখনই তোমাকে জব পাই দিবে না। আচ্ছা, হ্যাঁ, আর কিলো রোড কখনই তোমার সাকসেস না। না না, তোমার সাকসেস হচ্ছে তুমি যেখানেই থাকো। আসলে সেই যেমন আমরা যখন ভার্সিটিতে ক্লাস করি আর আমার ফ্রেন্ড অন্যান্য ভার্সিটিতে যে ক্লাস করে এবং সেম, আসলে এই জিনিসটা সে অনেক ভালোভাবে বলছে, যাই হোক নোটিস করছে ব্যাপারটা। আমি তোমাদেরকে আবারও বলি, হাজি জানেস থেকেও মানুষজন নাসা, গুগল, ফেসবুকে চলে যাচ্ছে, বরিশাল ইউনিভার্সিটি থেকেও রিসেন্টলি গুগলে গেছে। তারপর তুমি এটা জানো কিনা আমাদের সিলেটের লিডিং ইউনিভার্সিটি থেকে, মেট্রো থেকে অনেক ভালো ভালো জায়গায় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চলে যাচ্ছে, এটাই বাস্তব। সো তোমরা যারা এই মুহূর্তে অ্যাডমিশন পরীক্ষার্থী হিসেবে আমরাই তোমাদেরকে বলি যে সাস্টে চান্স পাওয়া লাগবে, নাহলে তোমার অনেক কিছু মিস করবা। তারপর অনেকে দেবা যে বুয়েটের তোমার লোগো দেখায় বলতেছে বুয়েট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেরা। এগুলো হচ্ছে তোমাদেরকে আসলে অ্যাডমিশনের সময়টুকুতে বা অ্যাডমিশনের ফেজটুকুতে কোর্সে ইনরোল করানোর একটা ব্যাপার সেবা। সত্য কথা হচ্ছে এইটাই। জি ভাই, ইট ইজ আ কোর্স সেলিং প্রসেস। বাট এখানে মেইন থিং হচ্ছে যে ভালো জায়গায় গেলে তুমি ভালো মানুষের সংস্পর্শে থাকবা, এটা হচ্ছে ভালো একটা জিনিস। তুমি যদি সাস্টে সে ফর এক্সাম্পল আসো, মনে করো আইপিইতে আসছো, আমরা দুজন যেহেতু আইপিই কুরাম করতেছি না, বাট তুমি যদি এটাতে আসো, তুমি এমন কিছু টিচারের সংস্পর্শে থাকবা যে টিচাররা আসলে সত্যিকার অর্থেই বেস্ট। তুমি হয়তো বা অন্য কোথাও থাকলে বা একটা লো কোয়ালিটির, যেটাকে তুমি বলতেছো ভার্সিটি লো কোয়ালিটির, সেটাতে হয়তো তুমি ওই ধরনের টিচার পাবা না, হয়তো বা এমন কোনো তুমি ফ্রেন্ড পাবা এই ভালো একটা জায়গায় আসে, কারণ সবাই ভালো, অনেক মাল্টি ট্যালেন্টেড বলা এখানে আসে। তো তুমি তাদেরকে দেখে আসলে যা শিখবা ওইটা হয়তো বা তুমি অন্য যে জায়গায় তুমি পড়বা পরবর্তীতে লো কোনো একটা ইউনিভার্সিটিতে, ওইখানে হয়তো তুমি নাও পেতে পারো। এই একটা হচ্ছে তোমার এখানে ডিসঅ্যাডভান্টেজ। আর এখানে টিচাররা, হ্যাঁ, ধরো আমাদের তো মনে হয় 7 জনের মতো পিএইচডি হোল্ডার আছে, বুয়েটের থেকে, হ্যাঁ, বুয়েট থেকে তোমার অনেক ভালো ভালো টিচার এখানে কিন্তু আছেন। আর তারপর আইআইটি থেকে একজন টিচারও রিসেন্টলি মনে হয় নিয়োগ নিয়েছেন। তো এই ধরনের টিচারের সংস্পর্শে থাকাটাই হচ্ছে এখানে স্পেশাল ব্যাপার। বাট থিংস আর সেম। তুমি আসলে যখন বের হবা ভার্সিটি থেকে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, তুমি আসলে ওই সার্টিফিকেট নিয়ে আসলে তোমার
আমি যেটা মনে করি, তুমি যদি একজন জব হোল্ডার হও, তুমি কি শুধুমাত্র ভার্সিটি দেখে ভর্তি কর তাকে জবে নিবা, নাকি তোমার কোম্পানিতে সে কাজ করতে পারে কিনা সেটা দেখে নিবা? তোর কি মনে হয়? ভাই আমার বাবা তো একজন কমার্শিয়াল ম্যানেজার। আচ্ছা আচ্ছা। তো আমার বাবার আন্ডারে যতজনই থাকুক, অ্যাসিস্ট্যান্ট হিসাবে আসুক, তার মানে সেই কোন সাবজেক্ট এটা মেলান না। মানে ভার্সিটি মানে যখন ইন্টারভিউ হয় তখনই যে তুমি আমার কোম্পানিতে কি দিতে পারবা, আচ্ছা, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। তো এই কোশ্চেন কিন্তু তোমার ভার্সিটি কখনই তোমাকে দিবে না। আচ্ছা, তাহলে তো বিপ্রদীপ তো এই জায়গাটা তো একদম প্র্যাকটিক্যাল। সো আমি তোমাদেরকে এইটাই মোটিভেট করবো যে যেই বিশ্ববিদ্যালয়গুলো আছে ডেফিনেটলি তোমরা পরীক্ষা দিবা। হ্যাঁ, কারণ কোনো কোনো ইউনিভার্সিটিতে তোমার একদম না পড়ার থেকে একটা লো কোয়ালিটির ইউনিভার্সিটি আসলে কোনোটাই না, বাট তোমরা এটাকে অলরেডি নাম দিয়ে ফেলছো যে ভাই এটা ফার্স্ট ক্যাটাগরি, এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। সো তুমি যদি ওইগুলা মিস করো আসলে আলটিমেটলি একটা জায়গায় যে তুমি হতাশ হবা, এটা আমি মনে করি। জি ভাই, রিসেন্টলি জাস্ট তো জিএসটিতে আছে, বাট জাস্ট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সার্চ থেকে অনেক কিছু বেটার করতেছে। যেমন ট্রিপলি কিন্তু ট্রিপলি বেস্ট। হ্যাঁ, আমি এটা শুনছি, এটা সার্চটি থেকেও বেস্ট। এটা অনেকেই বলে, ল্যাব ফ্যাসিলিটি অনেক কিছু আছে। মানে অনেক ক্ষেত্রে জাস্ট একটা ইউনিভার্সিটি এটাকেই যদি ম্যাটার করে তুমি পুরো একটা এক্সাম প্রসিডিউরটাকে তুমি বাদ দিয়ে দাও, এটা তোমার ভুল। তোমার কাছে সুযোগ আছে, তুমি এটা ইউজ করো। তো এই জায়গায় আমি তোমাদেরকে বলি যে বিপ্রদীপ যদি আমার কোর্স নিয়ে কিছু অনেস্ট রিভিউ দেয় যে আসলে আমার কোর্সটা তার এই যাত্রাটুকুকে কতটুকু সহজ করতে পারছিল, এবং এখানে যে ক্লাসগুলো তো অলরেডি সে বলছে শর্ট ছিল, বাট সে একটু ইনডেপথে যায় তোমাদেরকে, সে যেটা এখান থেকে ফিল করছে, যেহেতু সে আমার সরাসরি স্টুডেন্ট এবং জিএসটির মতো একটা জায়গায় খুব ভালো একটা রেজাল্ট করছে অ্যান্ড আমার ডিপার্টমেন্টই পড়তেছে, এটা হচ্ছে আমার জন্য সত্যিকার অর্থে একটা প্রাউডের ব্যাপার, একটা মুভমেন্ট বলা যায়। সো এই ফার্স্ট টাইম সে আমার সাথে ক্যামেরায় আসছে। সো সে এখন তোমাদেরকে আমার যেই কন্টেন্টগুলো ওগুলো নিয়ে একটু আলোচনা করবে, যাতে তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, সেকেন্ড টাইমার যারা, আমার যে অলরেডি তোর ভার্সিটি সুপার 100 নামে একটা সেকেন্ড টাইমার কোর্স চলতেছে, যেখানে প্রায় 450+ স্টুডেন্ট ভর্তি আছে। সো এই কোর্সটা আসলে তারা নিবে কি না, বা তাদের আসলে এই জায়গায় আসার কারণটা কি, কেন নিবে বা কেন আসা উচিত এই জায়গাটাতে, সেটা নিয়ে একটু বলবে। সে অনেস্ট রিভিউ দিবে, তার কাছে যেটা মনে হয় সেটাই বলবে। সো তোমরা এই ব্যাপারটুকু শোনো তার কাছ থেকে। ওকে, বিষয়টা হচ্ছে তুমি ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কিন্তু 100টা এমসিকিউ আনসার করা লাগে না, এটা সবার আগে মাথায় রাখবা। এরপর কনফিডেন্স, ভাইয়ের ক্লাসগুলো করার পর আমার কনফিডেন্স গেইন হয়েছে। ভাই বলতে পারে যে ভাই কনফিডেন্স গেইন কীভাবে হয়েছে, তার মেন কারণ হচ্ছে ভাই অ্যানালাইসিস করে 20টা বা 30টা কোশ্চেন নিয়ে আসতো। তো আমি ভিডিওটা পজ করে ভাইয়ের ওই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করতাম। যদি দেখতে আমি সলভ করতে পারছি, তাহলে মনে হতো যে না, কিছু একটা সামনে আমার জন্য কিছু একটা বেটার আছে। কারণ একটা টাইপ অ্যানালাইসিস করা যেহেতু আমি 20টা 30টা কোশ্চেনের মধ্যে আমি পারছি, তার মানে আমার দ্বারা সম্ভব। কারণ ভার্সিটি কোশ্চেন ব্যাংক যদি 10 বছর পড়াশোনা করো তুমি, তাহলে তুমি দেখবা এখানে নতুন ওরা কোনো টাইপ ইনক্লুড করে না। তুমি এই এইচএসসিতে যে টাইপগুলো পড়ছো ওইটাই জাস্ট একটু শর্ট ভার্সন। মানে এটা তোমার নিজের, তোমার তো বেস্ট হতেই হবে। বেস্ট না হলে তো এতজন স্টুডেন্টকে তুমি মানে কি টপকায় যেতে পারবে না তুমি। তো এটার জন্য একটা শর্ট টাইমে তোমার এটা সলভ করতে হবে। তো ভাইয়ের ক্লাসে যেহেতু তুমি অ্যানালিসিস করে এমসিকিউ পাইতেছো, ওই টাইপটা মনে রাখো, ওই টাইপটাই বারবার প্র্যাকটিস করো, দেখবো তোমার জন্য বেস্ট হবে। আচ্ছা, তো দেখো আমরা যেটা করি মূলত যে আমরা কিন্তু ধাম করে পুরা 5-6 ঘন্টার ভিতরে শুধু বেসিক দেখাই, এ ক্রস বি ইকুয়ালস টু এবি সাইন থেটা, দেন আপেক্ষিকতা, দেন নদী নৌকার ম্যাথ, এই জিনিসগুলো তোমাকে ধরে ধরে বেসিক শেখানোর থেকে বেটার হয় যে বেটা একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এখান থেকে বলতেছে যে টি এর মান বাইর কর, নদী নৌকার ম্যাথই বা টি এর মান বাইর করতে বলতেছে, আমি ওইটা করে দেখাই, তাহলে ওইখানে তো তোর বেসিক শেষ হয়ে যাচ্ছে। আমি বেসিক আলাদা করে দেখানোর তো দরকার নাই, আমি প্রবলেম সলভিং করায়া ওইখানে তোমাকে আমি বেসিকটা দেখাই দিলাম। এতে লাভ কি, তুমি একে তো বেসিক শিখতেছই, সাথে প্রবলেম সলভিং যেই তোমার স্কিল ওইটাও গেইন হয়ে গেল, তাহলে এই দুইটা জিনিস একসাথে হচ্ছে। তো আমরা এই কাজটা করতাম যে বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে বিজ্ঞান প্রযুক্তি সহ যতগুলা ভার্সিটি ইউনিট ছিল, সব ভার্সিটির যেই প্রবলেমগুলো, যেমন টিচাররা আসলে বেশি পছন্দ করার জায়গা তোমরা দেখলেই বুঝতে পারবা। কোয়েশ্চেন হাতে নিলেই দেখবা যে তোমরা ভেক্টর থেকে তোর ওই নদী নৌকা থেকে কোয়েশ্চেন করতেছে, কাল থেকে আসতেছে, ডাইভারজেন্স থেকে আসতেছে, ছোট ছোট ম্যাথ। কারণ তারা জানে তোমার কাছে ক্যালকুলেটর নাই, শর্ট টাইম তোমার কাছে, এবং তারা তোমাকে সৃজনশীলের মতো এত বড় একটা ম্যাথ দিবে না যেটা তোমার সলভ করতে হবে। যেমন ওইটা তোমরা হয়তো অনেকেই দেখছো যে জিএসটিতে আমাদের প্রায় 55+ টাইপ কমন আসছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে। সো এটা আসার কারণটা কি? এটার কারণ হচ্ছে আমরা কোয়েশ্চেনগুলো নিছি তোর কোয়েশ্চেন ব্যাংক থেকে। তো কোয়েশ্চেন ব্যাংক থেকে নেওয়া মানে কি? কোয়েশ্চেন ব্যাংক থেকে নেওয়া মানে হচ্ছে তোমার ওইখানের যে মেইন যে টাইপগুলো যেগুলো টিচাররা পছন্দ করতেছেন, আমরা সেগুলো সলভ করাই দিছি, এবং ওইগুলোই তোমরা যে পরীক্ষা হলে পাইছো। ইটস মানে কোয়াইট নর্মাল। তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে জানো, তাহলে তোমার জন্য যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা মানে খুবই ইজি হয়ে যায়। তো আমরা এই কাজটা করে দিই।
আমরা মেন্টরিংয়ের আচ্ছা মেন্টরিংয়ের ব্যাপারটা যদি একটু বলতে, যে অনেকেই মেন্টরিং সম্পর্কে জানে না। হ্যাঁ, সো ক্লাসের পাশাপাশি আমরা কিন্তু মেন্টরিংটা ফ্রিভাবে করে দিই। সো মেন্টরিং নিয়ে সে যেহেতু এটাতে ছিল এবং তার অভিজ্ঞতা একদম কি বলা যায় 1/4, সো সে এটা বললে ভালো হয়। এখন ধরো তুমি মেন্টরিং মানে কিন্তু এটা না যে ভাই আমি একটা এমসিকিউ করার সময় ভাই আমি এমসিকিউটা পারি না, ভাই এটা আপনি আমাকে সলভ করে দেন, এটা কিন্তু মেন্টরিং না। বিষয়টা হচ্ছে তুমি তোমার নিজের পড়া গুছাইতে পারতেছো না, বা তুমি একটা কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করছো, ধরো জয়কল্লির তুমি জিএসটির অনুরূপ একটা তুমি কোশ্চেন ব্যাংক সলভ করছো, এখন তুমি কি করবা, তোমার হাতে টাইম আছে, তো তোমার তো এরকম কারো মানুষের পরামর্শই দরকার যে এই প্রবলেমটা ফেস করছে। অ্যাজ আমি সেকেন্ড টাইমার, ভাই সেকেন্ড টাইমার, ভাই আর আমার কাহিনী সেম, তো ভাই আমাকে যেটা বলছে সেটা আমি মনে করছি আমার কাছে মোর এফেক্টিভ। যেমন আমি প্রায় নেটওয়ার্কের 2টা কোশ্চেন সলভ করছি, কারণ ভাইকে বললাম, ভাই বলছে তুমি নেটওয়ার্ক যেহেতু সলভ করছো ওইটাই আবার সলভ করো, আর নতুন কেনা দরকার নেই, তো একটা তো দাগানো আছে, তো ওইটা কীভাবে করা যায়। তো আমি আবার সেম নেটওয়ার্কের প্রশ্ন ব্যাংক কিনেই আমি ওইটার উপর আবার কাজ করছি, দেখলাম না ভালো ইমপ্রুভ হয়েছে। ওইখানে যদি আমি 10টা ভুল করে থাকি, এখানে আমি 2টা ভুল করছি, মানে 1 নাম্বার কোশ্চেনটার উপর তুমি ইমপ্রুভমেন্ট তোমার নিজের দেখতে পারবা, এটা হচ্ছে তোমার মেন, আর কিছুই না। আর কাউন্সিলিং এর বিষয় হচ্ছে মোস্ট দরকার। তোমার প্রবলেম মনে হইতেছে তুমি ভাইয়ের কাছে বলবা যে ভাই আমার এই প্রবলেম, ভাই তোমাকে আসলে বেস্ট সলিউশন দিবে। আমার প্রবলেম তোমার প্রবলেম সবার প্রবলেম সেম না, তো সেই কারণে তুমি তোমার প্রবলেমটা বলবা, ভাই তোমাকে প্রবলেম অনুযায়ী সলভ করবে। যদি মনে করো যে তোমার ভাই আজকে আমার কোনো প্রবলেম নাই, তো ঠিক আছে আজকে তুমি মেন্টরশিপ ক্লাসে থাকো না, অন্য যে যার প্রবলেম আছে সে তার সাথে কথা বলো। এই জায়গাটাতে আমি একটু বলে রাখি যে আমরা একটা সেগমেন্টে কিন্তু রেখে দিয়েছিলাম যে মেন্টরশিপ জি ভাই ক্লাস, যেখানে আমরা প্রত্যেক উইকে 2টা বা 3টা করে মেন্টরশিপ নিতাম, যেখানে র্যান্ডমলি পোলাপান জিজ্ঞেস করতো যে ভাই আমি ফিজিক্সের এই চ্যাপ্টারটা বুঝতেছি না, কীভাবে পড়লে ভালো হয়, আমার বেসিকের প্রবলেম কীভাবে পড়লে ভালো হয়। তো এই জিনিসটা যদি তুমি র্যান্ডমলি অন্য কাউকে জিজ্ঞেস করো, তখন আসলে তোমার অনেকে রিপ্লাই তুমি পাবা না। ভাইয়েরা সবাই ব্যস্ত, আসলে সবাই ব্যস্ত, মানে ওই টাইমটা তো থাকা দরকার না সবাই আসলে তোমাকে সে যদি লিখে দেয় যে তুমি এইভাবে করো, তোমার জন্য এটা আসলে মনে হবে যে আচ্ছা এইভাবে তো করতেছি, ইমপ্রুভ তো হচ্ছে না। সো এই জায়গাটাতে আমরা মেন্টরশিপ নামে একটা সেগমেন্ট রেখে দিয়েছিলাম, যেখানে মানে আমরা বাজারে প্রথম যে স্টুডেন্টরা সরাসরি শিক্ষকদের সাথে কথা বলে নিতে পারতেছে। তুমি বড় বড় কোর্সে ভর্তি হও, হ্যাঁ নাম না বললাম, অনেক বড় বড় কোর্স আছে যেখানে তুমি স্মার্ট বোর্ডে ক্লাস করতেছো, ইটস ওকে, বাট তুমি তাদের সাথে ইন্টারেক্টই করতে পারতেছো না, তুমি তাদের সাথে কথাই বলতে পারতেছো না যে ভাই আমার এই প্রবলেম হচ্ছে, আপনি আমাকে এটা সলিউশন দেন। এটা তুমি তাদের সাথে তুমি কখনো কন্ট্যাক্টই করতে পারবে না, এটা হচ্ছে প্রথম যে ব্যাপারটা। তো এই জায়গাটাতে আমি ছিলাম ডিফারেন্ট। আর ক্লাসের যে বিষয়টা, মনে করো যে একটা প্রবলেম আমি সলভ মানে যেইভাবে আমি দেখি না কেন, সলভটা যদি আমি বুঝতে পারি, তাইলে এটা আসলে বড় কোনো প্ল্যাটফর্মে করতেছি কিনা এই ব্যাপারটা আসলে রিজনেবল না, তাই না? তুমি আসলে প্রবলেমটা সলভ বুঝতেছো কিনা, যেটা বোঝানো হচ্ছে সেটা বুঝতেছো কিনা, এটাই হচ্ছে মেইন থিং। যেমন শেষ 751তম হয়েছে, তারপর আমাদের প্রায় 100+ সাস্টে চান্স পাইছে গত জিএসটি থেকে, তার মধ্যে 113তম একজন হয়েছে আমাদের সিএসসি, 444তম ছিল একজন আমাদের, যদিও সে আমাদের ছিল আমাদের এগ্রি গুচ্ছে সে ছিল, পরবর্তীতে সে কিন্তু 444তম হয়েছিল। তো অনেক আসলে গল্প আছে আমাদের, এটার পেছনে এটাই ছিল আমাদের, শুধু ক্লাস এখানে ফ্যাক্টর হিসেবে ছিল না। খারাপ সময়টাতে যখন তুমি একটা ভাই বলে যে ভাই তুমি পারবা, যেমন সে আমাকে মেসেজ দিছিল, মেসেজটা এখনো আছে, যে ভাই আমি দয়া করেন আমি যাতে আপনার ডিপার্টমেন্টের জুনিয়র হইতে পারি, অ্যান্ড দেখো জিনিসটা কি প্রিটি গুড, সে আসলে আমার ডিপার্টমেন্টে পড়তেছে এখন। এই গল্পটা আমি সবাইকে বলি, আজকে হয়তো একটু অফিসিয়ালি বলার চেষ্টা করলাম। সো এই ছিল বিষয়। তোমাদের সাথে আমি তাকে নিয়ে আরও কয়েকটা সেশন করব, বিশেষ করে মেডিকেল পরীক্ষার্থী যারা আছে। সে যেহেতু মেডিকেল ছিল, মেডিকেল থেকে এখন সে সাস্টে চান্স পাইছে, সো আমি তার সাথে এটা নিয়ে আরেকটা সেশন আমি তোমাদের জন্য রাখবো। হ্যাঁ, মাইন্ড সেটআপটা কেমন থাকবে এটা নিয়ে আলোচনা করব। সো আল্লাহ হাফিজ।